मोड़ तो ना भी किसी का लिया तो मोड़ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, একটু সবাই একটু দেখো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, একটু সবাই ক্লাসটা হোয়াটসঅ্যাপে দুনিয়ার ভিত্তিক গ্রুপে শেয়ার দিতে ওই নাম আছে, আমি লিঙ্ক দিতে আছি তোমার ফোর্স। দিচ্ছি না হোয়াটসঅ্যাপে, ওটা দুনিয়ার ভিত্তিক দেবে। নিচে দিন, নিচে নিচে আরো নিচে দাও, এই ইয়া দেও আমার বললে না দোকান। হ্যালো, আচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা লাইভে আছো একটু কমেন্ট করো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। ইনশাআল্লাহ আজকে বাস্তব সংখ্যা নিয়ে আমরা পড়াবো। বাস্তব সংখ্যার আজকে ইনশাআল্লাহ একটু যেটা আমরা বেসিক থেকে শুরু করে একদম সবকিছু মানে কোন প্রশ্নগুলো আমাদের বেশি আসে এগুলা দেখবো। হ্যাঁ, একটু কমেন্ট করো তোমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কমেন্ট করতে থাকো যে তোমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আর আমরা এইদিকে আমরা একটু শুরু করছিলাম ম্যাথের ত্রিকোণমিতি পার্ট দিয়ে। আমরা দুইটা পার্ট আমাদের অব্যাহত থাকবে প্রিয় শিক্ষার্থী যারা লাইভে আছো। একটা হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এই দুইটা পার্ট আমরা ইনশাআল্লাহ টানবো। রেগুলার ক্লাস হবে এখন তোমাদের। আর আমাদের বইটা যদি তোমরা একটু দেখো, এখানে আসলে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটা আছে এখানে মূলত আসলে কি কি নিয়ে আছে, আসলে সংখ্যা নিয়ে আমাদের মূলত আলোচনা করা হয়েছে। কি নিয়ে? সংখ্যা নিয়ে। এই সংখ্যার মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আসলে মূলত এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসে, কিন্তু তোমাদের তো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে তাহলে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ আসুক প্রশ্ন না আসুক এইটা বড় বিষয় না। ম্যাথে তোমাকে এক্সপার্ট হইতে হবে, ম্যাথে তোমাকে ভালো করে বুঝতে হবে। সুন্দরভাবে আমাদের এই অধ্যায়গুলো আমরা কি করব, শেষ করব। আচ্ছা আমরা একটু দেখি কে কে লাইভে আছো একটু কমেন্ট করো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসরাত জাহান আসছে। হ্যাঁ, তারপর আছে স্যার কোন গ্রুপের নিচে। হ্যাঁ, ইসরাত জাহান আসছে। মোটামুটি সবাই হ্যাঁ একটু জয়েন হয়েছে ইনশাল্লাহ। আশা করি কমেন্ট করতে থাকো আর আমরা মোটামুটি এখান থেকে দেখি। তাহলে এই যে বাস্তব সংখ্যা যা আছে এই বাস্তব সংখ্যার মধ্যে মূলত সংখ্যা নিয়ে আমাদের আলোচনা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা বলি এখান থেকে এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি যদি আমরা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করি সেটা হচ্ছে আমাদের কি মূলত। মনে রাখবা, এক হচ্ছে কি মূলত আর একটা হচ্ছে কি অমূলত। এই দুইটা বিষয় আমাদের কি ক্লিয়ারলি কি ধারণা থাকতে হবে, মূলত আর হচ্ছে কি অমূলত। এই মূলত অমূলত বিষয়ে যদি তুমি ধারণা রাখতে পারো তাহলে কিন্তু হবে। স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আর যারা যারা কোন কোন অধ্যায় করতেছে একটু কমেন্ট করে জানাও কোন কোন অধ্যায়গুলো তোমাদের বেশি মানে কঠিন মনে হয়। এই দুইটা বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে। মানে এই দুইটা জিনিসকে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী ওদের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবা এটা যদি আমরা বলি যে এই যে মূলত আর হলো কি
অমূলক। এইটা আমাদের ভালোভাবে কি ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। যদি ক্লিয়ারলি ধারণা রাখতে পারো তাহলে এই অধ্যায়ের জন্য আমাদের সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফারিয়া ফুজিয়া, আসসালামু আলাইকুম স্যার। ইসরাত সাবিয়া স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আব্দুল কাদির, হ্যাঁ মোটামুটি ভাবে আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করো, তোমাদের অবস্থা কেমন এবং স্কুলের কোন কোন অধ্যায় তোমাদের চলতেছে, হ্যাঁ এটা একটু আমাকে জানাও যে কোন কোন অধ্যায় আমাদের ক্লাসগুলো চলতেছে, এটা একটু জানাও আমাদের। তাহলে আমরা যদি এটা থেকে যদি দেখি যে আসলে মূলত বাস্তব সংখ্যা তোমাদের যে বইয়ের যে মেন জিনিসটা, এখানে যদি আমরা দেখি শ্রেণী বিভাগটা বুঝি, এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকবে, হ্যাঁ এটা একটু বলো। যেমন স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতেছে আমরা 1, তারপরে 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা বলা হয়। কি সংখ্যা বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এখান থেকে তোমরা নোট করতে পারো যে সবচেয়ে ক্ষুদ্রতম প্রিয় শিক্ষার্থী মনে রাখবা মৌলিক কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এটা মনে রাখবা হচ্ছে কি 2। এই যে এটা কিন্তু নৈর্ব্যক্তিক আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা সবার সংখ্যা অলরেডি তোমরা জানো যে সংখ্যা 1 দ্বারা বিভাজিত যায়, নিজে নিজে বিভাজিত, আর অন্য কোনো সংখ্যার মানে তাদের কি নাই, মানে বিভাজিত যায় না বা তাদের সাধারণ গুণিয়ক নেই। এটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। সিলেবাস দেই নেই স্যার, হ্যাঁ তাহলে আমরা ইনশাআল্লাহ 2টা পার্ট শেষ করার চেষ্টা করব। আর 4, 6, 9 ইত্যাদিকে বলা যৌগিক সংখ্যা বলা হয়। আর স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয়, এটা মনে রাখবা স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে দেখো যে আমরা যদি বলি এখান থেকে স্লাইড থেকে বলি যে 2টা সংখ্যার গসাগু, মনে রাখবা দুইটা সংখ্যার কি বলতো গসাগু। যে 2টা সংখ্যার গসাগু যদি কি হয় 1 হয়, এরা পরস্পর কি হয় সহমৌলিক হয়। কি মৌলিক? সহমৌলিক। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে, মনে রাখবা। তাহলে আমরা দেখতে পারি যে এখানে আছে যে সহমৌলিক জিনিসটা কি, হ্যাঁ এক অধ্যায় চলছে স্কুলে, হ্যাঁ ইনশাআল্লাহ। দেখো আমরা বলতে পারি যে সহমৌলিক জিনিসটা হচ্ছে তাদের গসাগুটা কত হতে হবে। তাহলে আমরা বলতে পারি স্যার এখানে এর গসাগুটা হবে আমাদের কত? গসাগুটা হবে কি 1। তাহলে আমরা এরকম একটা সংখ্যা যদি আমরা কল্পনা করি, একটু লক্ষ্য করো, যেমন আছে এখানে আমরা বলি 7 আর হলো কি 13। এই দুইটা যে সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার আসলে মূলত দেখো গসাগুটা কত হবে। এই দুইটা সংখ্যার গসাগু আমরা বলতে পারি গসাগু এটা হচ্ছে ইকুয়াল কত আছে আমাদের 1। এর মানে এই যে আমাদের দুইটা সংখ্যার যে গসাগু 1, এই কারণে এরা পরস্পর কি সহমৌলিক। তাহলে আমরা এটা বলতে পারি যে এরা তোমার হলো কি সহমৌলিক। তাহলে সহমৌলিক মানে কি গসাগু কত থাকতে হবে? 1 থাকতে হবে। একটু নোট করো, হ্যাঁ কে একটু, হ্যাঁ লাইভে কে আসো একটু কমেন্ট করো। আর হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা, ইনশাল্লাহ দেখবা আমরা আজকে প্রথম অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে আশা করি সব জিনিস। তারা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কয়টা অধ্যায় নিয়ে হবে? হ্যাঁ অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু প্রত্যেকটা বিভাগ থাকবে। আমরা ফার্স্ট ক্লাসে যখন আমরা করছিলাম আমি বলছিলাম আমাদের এখানে ক বিভাগ আছে, খ বিভাগ আছে, ছোট ক বিভাগ আছে, বড় ক বিভাগ আছে। প্রতিটা বিভাগ থেকে অধ্যায় থাকবে, মনে রাখবা। অর্ধবার্ষিক সিলেবাস পরীক্ষায় প্রত্যেকটা বিভাগ থেকে ক বিভাগ, খ বিভাগ, ছোট ক বিভাগ, বড় ক বিভাগ, এর মানে ত্রিকোণমিতি যে 9.1 থাকবে মাস্ট, এটা খেয়াল রাখো। আর হচ্ছে আমাদের এই বাস্তব সংখ্যা সেট এগুলা থাকবে অর্ধবার্ষিক আমাদের থাকবেই। তাহলে এখানে আমরা যদি বলি এটা হচ্ছে দুইটা সংখ্যার গসাগু যখন 1 হবে তখন আমরা বলতে পারতেছি এটা কি আছে পরস্পর সহমৌলিক। আর 7 আর 13 থাকলে এর মানে আমরা সহমৌলিকটা আমরা দেখলাম। এখন তারপরে যদি দেয় পূর্ণ সংখ্যা, সবাই জানো যে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা একটু মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা কাকে বলে। এবং কি আমরা যদি ক্লিন করে দেই এই যে পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যাকে মূলত আসলে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এটা কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসে যে পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলা হয়। এটা হচ্ছে -3, -2, 1, 0 মানে আমাদের এভরিথিং, অর্থাৎ 0 থাকবে, +1ও থাকবে, -1 থাকবে, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট। তারপর আছে ভগ্নাংশ সংখ্যা। এটা আমরা মোটামুটি সবাই পারি যে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে লব আর হর আকারে প্রকাশ করতে হবে,
অর্থাৎ লব আর হর আকারে যে প্রকাশ করা যায় ওইটাকে আমরা কি বলি প্রিয় শিক্ষার্থী? ভগ্নাংশ সংখ্যা বলি। অর্থাৎ পি বাই কিউ আকারে যদি আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা প্রকাশ করতে পারি ওইটাকে আমরা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। আর এইখানে ভগ্নাংশ বলতে আমরা দুই ধরনের ভগ্নাংশ বুঝি, একটু তোমরা যদি দেখো ক্লিয়ার করি আমরা। একটা হচ্ছে যে আমরা জানি স্যার আসলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। লব যদি বেশি হয় প্রিয় শিক্ষার্থী হর অপেক্ষা, এটা মনে রাখবা, লবের মানটা যদি বড় হয় তাহলে অপ্রকৃত কি ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ পাইতে পারি, মিশ্র ভগ্নাংশ পাইতে পারি আমরা। তারপরে এখানে লেখাই আছে দেখো, এখানে 3, 4, 5 এগুলো আমরা পারি ইনশাল্লাহ। তারপরেই আছে আমাদের সবচেয়ে বেশি আমি যারা বললাম মূলদ সংখ্যা। কি সংখ্যা? আমাদের মূলদ সংখ্যা। তাহলে পি বাই কিউ আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়? যখন পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়, কিউ নট ইকুয়াল টু 0। এটা কিন্তু কন্ডিশনটা মনে রাখতে হবে। আমরা যদি এখানে বলি আসলে মূলত যে আমরা পি বাই কিউ যদি আমরা মূলদ নিয়ে আলোচনা করি, কি নিয়ে বলতো? মূলদ। এই মূলদ সংখ্যা মূলত আমরা জানি যে পি ডিভাইডেড বাই কিউ আকারে, অর্থাৎ পি ডিভাইডেড বাই কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় আকারে, দেখো পি বাই কিউ আকারে যে সংখ্যাকে আমরা কি করতে পারি? যে সংখ্যাকে প্রকাশ করতে পারি আমরা। এখানে লেখাই আছে আমাদের পি বাই কিউ আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ প্রকাশ করা হয়। এখন এখানে কন্ডিশন শর্তটা কি? পি ও কিউ অবশ্যই কি থাকা লাগবে? পূর্ণ সংখ্যা থাকতে হবে, এটা মনে রাখবা। পূর্ণ সংখ্যা থাকতে হবে, আরটা থাকতে হবে কিউ নট ইকুয়াল টু 0। এই যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো কি আছে? মেইনটেইন করতে হবে। অর্থাৎ যখন আমাদের মূলত আসলে কি থাকবে, এটাকে আমরা দুইটা কন্ডিশনে পি ডিভাইডেড বাই কিউ এই যে ভগ্নাংশ আকারে যখন আমরা প্রকাশ করতে পারবো, তখন আমরা এটাকে আসলে মূলত মূলদ সংখ্যা বলবো। যেমন আমরা যদি বলি 3.2, দেখো এই একটা সংখ্যা আছে আমাদের। হ্যাঁ, অনেকদিন পর আসলাম। হ্যাঁ আকশা, হ্যাঁ আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই আসো ক্লাসে, ইনশাআল্লাহ রেগুলারই এখন ক্লাস হবে, টেনশন নিও না, আমরা শুরু করে দিব। এখন আমাদের রেগুলার ক্লাস হবে। যারা একটু নোট করো আমাদের এখান থেকে, স্যার হ্যাঁ অনেকদিন পরে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা ম্যাথ আমরা ধীরে ধীরে সব বিষয় নিয়ে আলোচনা করবো। এই যে একটা দেখো, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, নোট করো, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে 3 পয়েন্ট কত আছে আমাদের, কত 2, এটা একটা কিন্তু দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক, মনে রাখবা। এই দশমিক সংখ্যাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কেমনে? আমরা দশমিক সংখ্যার জন্য জানি এটাকে আমরা লিখতে পারি কত? 32 ডিভাইডেড বাই কত? 10। অর্থাৎ 32 ডিভাইডেড বাই 10, যে এটাকে আমরা কিন্তু দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি, পি ডিভাইডেড বাই কিউ। তাহলে এর মানে দশমিক সংখ্যাটা আসলে মূলত কি সংখ্যা দাঁড়ায়? আসলে কি মূলদ সংখ্যা কি দাঁড়ায়। আবার তোমাকে যদি বলি যে একটা সংখ্যা নিলাম 4, প্রিয় শিক্ষার্থী 4 যে আছে এই সংখ্যাটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, মানে একটা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, মনে রাখবা। নিচে মনে মনে কি আছে আমাদের? এখানে 1 আছে, নিচে মনে মনে কি আছে? 1 আছে। দেখো তাহলে এই যে সংখ্যাটা আছে এটাও আমাদের কি সংখ্যা? মূলদ কি সংখ্যা আমরা বলতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যেমন আমরা যদি বলি রুট ওভার কত আছে? রুট ওভার 9। রুট ওভার কি? 9। এই রুট ওভার 9 মূলত আসলে কি? 3। তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আসলে মূলত কি সংখ্যা? এটাও কি সংখ্যা? এটা একটা মূলদ কি সংখ্যা। এখন মূলদ সংখ্যা বলতে বুঝতে পারছো কিনা একটু জানাও তোমরা। হ্যাঁ, একজন স্যারের জন্য স্কুল থেকে এক রকমের অধ্যায় নিয়ে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা ইনশাআল্লাহ মিলবে, টেনশন নিও না। পরীক্ষা তোমাদের যে সিলেবাসগুলো থাকবে ইনশাআল্লাহ সবার সাথেই মিলবে। প্রত্যেকটা বিভাগ থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করবে, এটা একদম অবধারিত, মনে রাখবা। তাহলে আমরা মূলদ সংখ্যার জিনিসটা হলো কি, যে পি আর কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0। অবশ্যই কিউর মানটা কি? 0 হওয়া যাবে না। এখন 0 হলে কি হইতো? 0 হলে কিন্তু আমরা মান পাইতাম না। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাহলে আমরা হলো মূলদ সংখ্যা এইগুলা। তাহলে এখানে উদাহরণগুলা দিছে, তোমরা দেখতে পারো এখানে কি কি মূলদ সংখ্যা আছে। যেমন 3 আছে, 5.5 আছে, তারপরে 1.6। মানে মজার বিষয় হচ্ছে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, যেটাকে আমরা আবৃত্ত সংখ্যা বলি। কি বলি? আবৃত্ত সংখ্যা বলি। দেখো আমরা মনে রাখবা আবৃত্ত সংখ্যা যেটা আছে আমাদের, আবৃত্ত সংখ্যা। এই আবৃত্ত সংখ্যা বলতে আমরা কোনটা বুঝি দেখো একটু। যেমন এখানে যদি বলি 1.6 পূর্ণপণিক, এটাকে আমরা পূর্ণপণিক বলা হয়। এখানে এই যে পূর্ণপণিক যা আছে আমাদের এখানে,
তাহলে আমাদের এই যে 1 পৌনঃপুনিক কত বোঝায় 1.666666666666 এরকম ভাবে কি চলতে থাকে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো এই পৌনঃপুনিকটাও আমরা আসলে মূলত কি করতে পারি, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যতগুলা পৌনঃপুনিক বা আবৃত্ত সংখ্যা আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে নেই, যতটা পৌনঃপুনিক আছে মনে রাখবা, যতটা পৌনঃপুনিক আছে এই ততটা পৌনঃপুনিকের জন্য আমাদের কি দিতে হয়, 9 দিতে হয়। আর এখানে কিছুই নাই আমাদের এর জন্য, আর এখানে হবে 16 ডিভাইডেড বাই 1, তাহলে এর মানে 15 ডিভাইডেড বাই কত আমাদের 9। এইটাকে আমরা p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করতে পারি। যেহেতু p ডিভাইডেড বাই q আকারে আমরা প্রকাশ করতে পারি, তাহলে আমরা বলতে পারি স্যার এই যে এইটুকু অংশ হচ্ছে আমাদের কি সংখ্যা, অথবা এই 15 বাই 9 এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা। এর কারণে এটা আসলে একটা মূলদ সংখ্যা দাঁড় করান যায়। তাহলে এর মানে যত আবৃত্ত সংখ্যা থাকবে সবই হচ্ছে কি মূলদ, সবই হচ্ছে কি মূলদ। তাহলে আমরা দেখো একটু যত আবৃত্ত সংখ্যা থাকবে সবই থাকবে আমাদের কি মূলদ সংখ্যাগুলো থাকবে। তাহলে আমি এইভাবে বলতে পারি স্যার দেখেন আমরা যদি বলি যে 3.2 তারপরে আছে আমাদের 4 কত 7, এই দেখো পূর্ণপূর্ণিক, এই যে একটা আবৃত্ত সংখ্যা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কি প্রকাশ করব, এটাকে আমরা আসলে মূলত একটা p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করব। এটার জন্য আমাদের কি করণীয়, এই করণীয় দশমিকের সবসময় মনে রাখবা, দশমিক যা আছে আমাদের এখানে এই দশমিকের এই পাশে, অর্থাৎ এটা কি পাশে আমাদের, যদি দশমিকের আমরা বলি এই যে যা আছে আমাদের যদি দাঁড়ায় দশমিকের কি পাশে আমাদের, এই দশমিকের বাম পাশে, আর হলো কি পাশ আমাদের ডান পাশ। অর্থাৎ আমরা দেখো এই যে আমাদের যে ডান পাশে কয়টা সংখ্যার মধ্যে পূর্ণপূর্ণিক আছে এটা তুমি দেখবা। আমরা যেখানে লব আর হর দুইটা যে বানাবো যতগুলা পূর্ণপূর্ণিক থাকবে ততটা হচ্ছে কি 9, আর যতটা তোমার হলো পূর্ণপূর্ণিক থাকবে না যেটাকে অনাবৃত্ত সংখ্যা বলে তার জন্য কি 0। এই দশমিকের পরে আমাদের এখানে সংখ্যা আছে মূলত কটা, 3টা দেখবা। তাই 3টি সংখ্যা আছে, এই 3টির মধ্যে আমাদের 2টা সংখ্যার মধ্যে কি আছে পূর্ণপূর্ণিক আছে। এই 2টা সংখ্যার পূর্ণপূর্ণিক থাকার কারণেই আমি এখানে 9 আর 9 লিখতে পারতেছি। আর এই যে একটা সংখ্যা যে আছে আমাদের এই সংখ্যাটা হচ্ছে কি খালি, এটা কে বলা হয় অনাবৃত্ত সংখ্যা। এটার জন্য আমাদের লিখতে হবে কত 0। এটা শূন্য আমরা কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের এখানে হলো মূলত আসলে হরের কাজ। তাহলে একটা আবৃত্ত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে প্রথমে ওই সংখ্যার মধ্যে বুঝতে হবে কয়টা অনাবৃত্ত কয়টা আবৃত্ত, তোমাকে এটা চিনতে হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে আবৃত্ত আর হচ্ছে কি অনাবৃত্ত, এই দুইটা জিনিস বুঝতে হবে যে আমাদের আবৃত্ত সংখ্যা কয়টা আছে, অনাবৃত্ত সংখ্যা কয়টা আছে। এই সংখ্যার মধ্যে আবৃত্ত সংখ্যা আছে আমাদের এখানে 2টি, আর অনাবৃত্ত সংখ্যা আছে আমাদের কয়টি, 1টি। আর আবৃত্ত সংখ্যা যতগুলা থাকবে ততগুলার জন্য আমরা দিব কি 9 দিব, কি দিব 9। আবার অনাবৃত্ত যতটা সংখ্যা থাকবে তার জন্য আমরা দিব কি বলতো 0। তাহলে যেহেতু আমাদের একটি অনভিন্ন, এই মূলত কাজ হচ্ছে এইটুকু কাজ হইতেছে আমাদের আসলে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের হরের জন্য কাজ। কার জন্য বলতো, হরের জন্য এইটুকু কাজ। হরের মধ্যে আমি কিভাবে লিখবো এইটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আর এখন আমরা টোটাল কি করব, এই লবের জন্য আমরা কি করতে পারি, কিভাবে আমরা লবটা আইডেন্টিফাই করব, এটার জন্য আমাদের ফুল সংখ্যা লিখে দিবা। একদম চোখ মানে একদম নির্দ্বিধায় তুমি ফুল সংখ্যা লিখে দিবা। হ্যাঁ একদম আমি লিখে দিলাম 3 2 4 কত 7। সব সংখ্যা লেখার পর তুমি দেখবে অনাবৃত্ত মানে খালি কয়টা অংশ আছে আমাদের পূর্ণপূর্ণিক বাদে। তাহলে পূর্ণপূর্ণিক বাদে আছে 3 আর 2, সিরিয়াল ভাবে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে এর মানে মাইনাস কত 3/2। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে মূলত হচ্ছে আমাদের p ডিভাইডেড বাই q, অর্থাৎ আমরা সাধারণ ভগ্নাংশ আকারে কি প্রকাশ করতে কি পারি। যারা আছো একটু হ্যাঁ কমেন্ট করে বলো যে আমরা আসলে মূলত পূর্ণপূর্ণিক সংখ্যা যে আছে বা আবৃত্ত যে সংখ্যা আছে এটাকে আমরা আসলে p ডিভাইডেড বাই q সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো কিনা। হ্যাঁ ইনশাআল্লাহ একটু হ্যাঁ কমেন্ট করে দেখি যারা আছো একটু কমেন্ট করে বুঝতে পারছো কিনা। দেখো আমি একটা সংখ্যা দেই তোমাদের, তোমরা একটু করো এখন। হ্যাঁ যদি এরকম আমরা সংখ্যাগুলো দেই, একটু সাফাই দিয়ে দাও একটু এই ভাষা। তাহলে তোমরা একটু যদি আমরা এখানে কি করতে পারি, দেখো 3 পয়েন্ট কত আছে 2, তারপরে আছে 7 8 9 1,
এই যে 3.89 এখানে হলো 7 এর পূর্ণপূর্ণিক আর একটা 1 পূর্ণপূর্ণিক, এটাকে আমরা কি করব p ডিভাইডেড বাই q আকারে কি করব প্রকাশ করব। হ্যাঁ একটু দেখো বুঝতে পারছো কিনা দেখো একটু, এইটা একটু করো, পারো কিনা স্যার? থ্রি পয়েন্ট টু আর এখানে আছে আমাদের 7 এর মাঝে জায়গা পূর্ণপূর্ণিক আর এখানে আছে আমাদের 1 এর জায়গা কি পূর্ণপূর্ণিক। এটা হচ্ছে একটা কি, এটা একটা কি সংখ্যা? আবৃত্ত সংখ্যা। না আবৃত্ত আছে অনাবৃত্ত আছে, কিন্তু আমরা এটা আসলে মূলত কি নিব, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করব। সাধারণ কি ভগ্নাংশ আকারে কি প্রকাশ করব? সাধারণ ভগ্নাংশ, এর মানে কি আসলে মূলত ভগ্নাংশ আকারে আমরা কি করব প্রকাশ করব। আর এই ক্ষেত্রে আমরা দেখব আসলে যে আবৃত্ত সংখ্যা কয়টা আছে। আমরা মূলত যদি আমি বলি এখানে আবৃত্ত, আসলে আবৃত্ত সংখ্যা কয়টা আছে, অনাবৃত্ত সংখ্যা কয়টা আছে, অনাবৃত্ত সংখ্যা কয়টা আছে এটা আমরা দেখব। এটা মূলত আসলে হরের জন্য লাগবে, এটা মূলত আমাদের আসলে কিসের জন্য লাগবে? হরের মানে যে মানটা বসাবো আমরা এখানে আবৃত্ত সংখ্যা অনাবৃত্ত সংখ্যার ক্ষেত্রে। আর সবাই জানো যে কোন একটা অ্যাসেম্বলি ক্লাসের মধ্যে ক্লাস 4 বা 5 অথবা ক্লাস 8 এর বা 9 এর কোন একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো তুমি যে অ্যাসেম্বলি করতেছো তোমার যে রো বা কলামটা, মানে কলামটা তোমার কলামটার প্রথম একজনকে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে, সে বলতেছে ক্লাস 9 এর, তাহলে ওই কলামের প্রথম থেকে শুরু করে সব পর্যন্ত কিন্তু কি হবে আসলে ক্লাস 9 এরই হবে, সব কি 9 এরই হবে। তাহলে এখানে আমরা আবৃত্ত সংখ্যা কয়টা আছে আমরা একটু দিকে আইডেন্টিফাই করি। তাহলে এর মানে আমাদের 8 আর 9, প্রিয় শিক্ষার্থী 8 আর 9 এটার মধ্যে কিন্তু পূর্ণপূর্ণিক নাই, কিন্তু না থাকলেও এরাও কিন্তু আবৃত্ত সংখ্যা, এর মধ্যে পূর্ণপূর্ণিক কি আছে মনে রাখবো। তাহলে মানে 1টা 2টা 3টা 4টা, এর মানে আমার আবৃত্ত সংখ্যা আছে কয়টা? 4টা মনে রাখবা। আবার এখানে অনাবৃত্ত সংখ্যা আছে কয়টা? আমার 1টা। কয়টা আছে আমাদের? 1টা। তাহলে এর মানে এই কারণে এখানে 4টা 9 হবে, 4টা 9 এবং একটা অনাবৃত্ত আছে দেখে এর জন্য হবে কি 0। এটা হচ্ছে আমাদের মূলত হরের কাজ। আর লবের কাজটা কি? লবের কাজ হচ্ছে সব লিখবো, সব একেবারে সব আমরা লিখবো, আর তোমার হলো কি বাদ দিব, মানে সব লিখবো মাইনাস বাদ দিব কোনটা প্রিয় শিক্ষার্থী? অনাবৃত্ত সংখ্যাগুলো বাদ দিব। অনাবৃত্ত যে সংখ্যাগুলো আছে অনাবৃত্ত, তাও কি সিরিয়াল ভাবে অনাবৃত্ত যে সিরিয়ালগুলো তা আমরা কি বাদ দিব। তাহলে আমরা লব সব লিখি 3 2, তারপর আছে আমাদের কত 7 8 9 কত 1, তাহলে এর মানে এখানে বাদ যাবে কি মাইনাস সিরিয়াল ভাবে বাদ দিবা এই যে 3 2, এই 3 2 কি যাবে বাদ যাবে। এটা হচ্ছে স্যার হলো কি p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ দেখো মোটামুটি ভাবে যারা করছো একটু প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো কিনা আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি কিনা, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কিনা। এটা হচ্ছে আবৃত্ত সংখ্যা, এটাকে আমরা আসলে মূলদ সংখ্যা বলতাছি মেইনলি কারণ হচ্ছে এটাকে p বাই ডিভাইডেড বাই q আকারে কি করা যায় প্রকাশ করা যায়। আমরা তারপরে জায়গা একসাথে কিন্তু আমরা অলরেডি আমরা কি শিখে ফেললাম। দেখো আমরা এখান থেকে সবটি অঙ্ক করতে পারবো। এখানে যদি আমরা বলি এখানে আমরা তোমার হলো একাদশ অধ্যায়ের আমরা যা আছে আমরা ইনশাল্লাহ এই দেখো আমরা মোটামুটি দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা সবগুলা পারবো এখানে। এটা আমাদের কি মানে একদম হয়ে গেছে, মানে আমরা পারবো সবাই পারবো এখানে। যদি আমরা করি এখানে এই অঙ্কটা আমাদের হয়ে গেছে যে সাধারণ ভগ্নাংশ আকারে কি করো প্রকাশ করো, এটা আমরা এখন পারবো। যেমন ক নাম্বারটা আছে এটা আমরা বলতে পারি স্যার কত, একদম সহজ 2 ডিভাইডেড বাই কত 9, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এটা যদি প্রকাশ করি তাহলে এটা আনসার হবে কত 3 5 উপরে আর ইনো হচ্ছে কত 9 কত 9। এখানে -0 বিয়োগ করা যায়, তো আমরা কি প্রিয় শিক্ষার্থী মানে আমরা বিয়োগটা করলাম না। আমরা এটা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, এটার মধ্যে
আবৃত্ত, প্রিয় শিক্ষার্থী আবৃত্ত সংখ্যা কিন্তু কয়টা বলতো? এখানে কিন্তু আবৃত্ত সংখ্যা হচ্ছে একটা, তাহলে একটা হলে একটা কত আমাদের 9। এখানে অনাবৃত্ত সংখ্যা কয়টা আছে দেখো, এখানে অনাবৃত্ত সংখ্যা আছে আমাদের কয়টা? একটা, তাহলে এর মানে এর জন্য একটা কি শূন্য। তারপরে আমি কি শিখাইছিলাম স্যার? সবগুলা সংখ্যা লিখবো, হ্যাঁ সবগুলাই লেখো তুমি 0 1 3, এখন বিয়োগ করে দাও 0 কত 1, তাহলে এর মানে আমরা লিখতে পারি 12 বাই কত 90। তাহলে আশা করি আমরা এভাবে আমাদের 13 নম্বর অঙ্কগুলা ইনশাআল্লাহ পারবো। তারপরে যদি আমরা বলি এখানে একটু লক্ষ্য করে দেখি যে এইটা যদি আমরা করি এই অঙ্কটার মধ্যে এই যে দশমিকের পরে দেখো, এই যে দশমিকের পরে এখানে কি আইডেন্টিফাই করো আবৃত্ত সংখ্যা কয়টা, অনাবৃত্ত সংখ্যা কয়টা? স্যার এখানে দশমিকের পরে আবৃত্ত সংখ্যা হচ্ছে কয়টা বলতো? একটা। আবৃত্ত সংখ্যা কয়টা? একটা। অনাবৃত্ত কয়টা? একটা। তাহলে আবৃত্তের জন্য প্রথমে আমার কি দিতে হবে কত? 9। আর অনাবৃত্তে একটা যেহেতু আছে এটা, এর জন্য দিতে হবে কি শূন্য। এর মানে আমার হরের কাজ কমপ্লিট। এখন লবের ক্ষেত্রে কি নিয়ম? সবগুলা লিখবো, হ্যাঁ লিখো, সব লিখো। 3 7 কত 8, তাহলে মাইনাস, তাহলে আমরা কি বিয়োগ দিব প্রিয় শিক্ষার্থী? সিরিয়াল ভাবে। আমরা যদি সিরিয়াল ভাবে দেখো, একটু লক্ষ্য করে দেখো, এখানে শুধুমাত্র 8 এর মধ্যে পূর্ণবর্ণী, তাহলে এর মানে আমাদের বিয়োগ দিতে হবে কত? 3 কত 7। এটাই হচ্ছে স্যার বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি p ডিভাইডেড বাই q, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ। সাধারণ কি ভগ্নাংশ। এটা বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করো যারা ক্লাসে আছো। হ্যাঁ আজকে লেট হয়ে গেল, তাসলিমা আক্তার সমস্যা নাই, ইনশাআল্লাহ একটু কমেন্ট করো প্রিয় শিক্ষার্থী এই টপিকটা বুঝতে পারছো কিনা। যখন আমরা সাধারণ ভগ্নাংশ পাবো, মানে একটা ভগ্নাংশ প্রকাশ করতে পারবো, তখন আমাদের গুণ ভাগ কি হয়ে যাবে? হয়ে যাবে। তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা বলো। এখানে যদি আমরা বলি যে আমাদের আসলে সাধারণ ভগ্নাংশ, তুমি বুঝতে পারছো কিনা? সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে পারো কিনা? সাধারণ ভগ্নাংশ, তাহলে সাধারণ ভগ্নাংশ তোমার কাছে ক্লিয়ার কিনা আমরা বলো। এই যে সাধারণ যে ভগ্নাংশ এটা তুমি পারো কিনা? এটা যদি পারো, এটার সাথে সাথে মানে যে পারবে সে কি পারবে? গুণও পারবে, আর একটা জিনিস কি ভাগও পারবে। কি পারবে? ভাগ পারবে। এর মানে সাধারণ ভগ্নাংশ যার কাছে হয়ে যাবে সে গুণ পারবে আর কি পাবে? ভাগ পাবে, ইজিলি পারবে। হ্যাঁ একটু, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো যারা আছো লাইভে, ইনশাআল্লাহ দেখো বুঝতে পারছো কিনা একটু বলো। তারা জি স্যার, হ্যাঁ আজকে কি, হ্যাঁ আচ্ছা একটু বলো সবাই যারা আছো লাইভে একটু বলো। আমরা গুণ ভাগ ইনশাআল্লাহ পারবো, হ্যাঁ গুণ ভাগ ইনশাআল্লাহ। যারা সাধারণ মানুষ পাবে তারা গুণ ভাগ ইজি নিতে পারবে, আমাদের ইজিলি হবে। যদি আমরা একটা বলি এরকম দেখো, যে আমরা যদি গুণের ক্ষেত্রে বলি গুণ, তাহলে গুণ করো ক্ষেত্রে যদি আমরা বলি যেমন 0. কত 32 পূর্ণপূর্ণিক ইনটু 0. কত আছে 9 2 তোমার হলো কি 2 পূর্ণপূর্ণিক। তাহলে এটাকে যখন আমাদের কি করবে? গুণ করতে বলবে প্রিয় শিক্ষার্থী, যদি গুণ করতে বলে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো একটু, যে 0.3 পূর্ণপূর্ণিক। তাহলে এটাকে আমরা বলতে পারি না, এটার মধ্যে আমাদের কি, যদি আমরা কি এটাকে প্রথমে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। গুণের ক্ষেত্রেও আমরা কি p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করতে হবে, এভাবে গুণ করা যাবে না। তাহলে আমাদের এখানে একটা পূর্ণপূর্ণিক আছে, এর জন্য একটা কত 9, আর একটা আছে অনাবৃত্ত সংখ্যা, এর জন্য একটা হবে কি 0। এই হচ্ছে আমার কার কাজ? হরের কাজ শেষ। এখন লবের কাজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 032 মাইনাস এখানে বিয়োগ হবে কত 03, কারণ এই দুইটা হচ্ছে আমাদের আসলে মূলত কি অনাবৃত্ত সংখ্যার মধ্যে পড়ে। হ্যাঁ সো সেট, হ্যাঁ একটু বলো জি স্যার বুঝছে, ধন্যবাদ। তাহলে পরের সংখ্যাটা হবে এরকম, আমরা যদি এটাকে আমরা যদি কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদের আসলে মূলত দেখো পূর্ণপূর্ণিক কয়টা আছে? এখানে পূর্ণপূর্ণিক আছে কয়টা? আমাদের দুইটা। তাই দুইটার কারণে কি হবে? দুইটা 9, একটা 9 একটা 9, আর একটা আছে অনাবৃত্ত সংখ্যা, অনাবৃত্ত সংখ্যার জন্য হবে কি 0। আর উপরে হবে সিরিয়াল ভাবে লেখো 0922 মাইনাস কত 09। এর মানে যে সংখ্যাটা হবে এখন আমরা বিয়োগ করে তারপরে আমরা যদি গুণ করি, এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী গুণ। তাহলে আমাদের গুণ ভাগ কিন্তু ইজিলি একদম সহজ। আমরা যদি বলি, আর এটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করার পরে যে রেজাল্টটা পাবো, আমরা যদি একটা বিয়োগ করে দেখাই এখানে, তোমরা যদি দেখো ইজিলি যদি আমরা বিয়োগ করি প্রিয় শিক্ষার্থী, বিয়োগ করলে রেজাল্ট কত আসবে এটা আমরা যদি বিয়োগ করি এখান থেকে দেখো, আমরা
তাহলে এখানে আছে তোমার কত 32 মাইনাস হলো কত আমাদের 3, আমরা বিয়োগ করলে কত 29, তাহলে মানে হলো 20 কত 9, নিচে হলো কি 90। আবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে আমার এখানে 09 মাইনাস 09, শেষে হবে তোমার হলো 913, 90 30 আর 990। তাহলে এখন আর আমরা খালি গুণ করে দিব, তাহলে গুণ করলে যদি কাটাকাটি যায়, আমি তো ভানায় দিছি প্রিয় শিক্ষার্থী, খালি বুঝলেই হয়েছে আমাদের এখানে। 29 এখানে গুণ করে দিবা, 29 আর 90 এটা যদি আমরা গুণ করে দেই 29, আমাদের রেজাল্ট আছে কত 26, তারপর আছে কি 4 কত 77, আর এটা যদি গুণ করে দেই 90 ইন্টু 990 89100। এটা হচ্ছে আমাদের দেহ গুণ। তাহলে আমরা দেখতেছি স্যার কি সাধারণ ভগ্নাংশ যদি আমরা পারি, তাহলে এর মানে আমাদের কি গুণ আর ভাগ আমরা কি ইনশাআল্লাহ পারবো, এটা বুঝতে হবে। সাধারণ ভগ্নাংশ যে বুঝবে সেই ক্ষেত্রে সে কি গুণ ভাগ ইজিলি পাবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি তাহলে এর মানে আমরা কি দেখো আমাদের এখান থেকে যদি বলি, তাহলে সাধারণ ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করতে পারি, সামনে আমরা কি পাবো যোগ না, আমরা পাবো গুণ আর ভাগ। এই 17 নাম্বার অঙ্কগুলা 17 আর 18 আমরা ইজিলি পাবো। 17 আর কি আছে আমরা 18 পাবো। দেখো একটু সবাই মনোযোগ দিও যারা ক্লাসে আছে আমাদের এখানে। 17 18 আমরা কি এই যে 17 নাম্বার যে গুণ, এই গুণ করো আর হলো কি করো ভাগ করো, এগুলা কিন্তু আমরা ইজিলি পাবো, ইজিলি আমরা পাবো যে গুণ করো কি করো গুণ করো। তাহলে এটার ক্ষেত্রে যদি গুণ করি আমরা, তাহলে তো সরাসরি আমরা গুণ করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে, এটাকে ভগ্নাংশ আকারে নিতে হবে। তাহলে আমাদের এটা তো আমরা ভগ্নাংশ আকারে পারি, কিভাবে পারি দেখো 0.3 পূর্ণপণিক, তাহলে এর মানে আমরা লিখতে পারি কত 3 ডিভাইডেড বাই কত আমাদের এখানে 9, তারপরে গুণ পূর্ণপণিক, তাহলে 6 ডিভাইডেড বাই কত 9। এখন যদি কাটাকাটি যাই, যেমন আমরা দেখতে পারি 3 3 কত দেখো 9, আবার যদি কাটি কত 2, তাহলে শেষে আমরা 2 ডিভাইডেড বাই কত 9। তাহলে এর মানে আমরা এই 2 ডিভাইডেড বাই 9 এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারলাম, শুধুমাত্র আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। দেখে আবার যদি আমরা এই সংখ্যাটা করি, দেখো এটাকে যদি আমরা কি গুণ করি, তাহলে এর ক্ষেত্রে কি লিখতে পারি আমরা স্যার, আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি, এটা একটু মনোযোগ দিও, দেখেন 2 কি আছে দেখো 2 4 পূর্ণপণিক। তাহলে এর মানে এখানে আবৃত্ত সংখ্যা কয়টা আছে আমাদের, আবৃত্ত সংখ্যা একটা, আর দেখো অনাবৃত্ত সংখ্যা নাই। তাহলে এর মানে অনাবৃত্ত সংখ্যা আমাদের নাই, তাহলে আমরা লিখতে পারি 2 4 মাইনাস কত 2, আর এখানে আমরা লিখতে পারি কত দেখো 8 পূর্ণপণিক 1 পূর্ণপণিক। তাহলে 8 পূর্ণপণিক মানে কি আমাদের, এর মানে আমরা লিখতে পারি এখানে 9 9 আর হলো 0 81 মাইনাস 0, এটা না দিলেও চলতো। তাহলে এর মানে আমরা লিখতে পারি এটাকে কি 24 থেকে 22 9, আর এখানে হবে 81 ডিভাইডেড বাই কত 9। এখন তুমি গুণ করবা, তাহলে এর মানে গুণ ভাগ এটা তোমরা ইনশাআল্লাহ করতে পারবা বাড়ির কাজ। তাহলে এর মানে সবাই বলো, সবাই পারবা কিনা গুণ ভাগ। তাহলে গুণ ভাগ সাধারণ ভগ্নাংশ এইগুলা তোমাদের ক্লিয়ার কিনা, একটু সবাই একটু কমেন্ট করো, যারা ক্লাসে আছো তারা একটু বলো যে গুণ সাধারণ ভগ্নাংশ গুণ ভাগ এগুলা তোমরা ইনশাআল্লাহ পারবা কিনা। হ্যাঁ, শুরু থেকে দেখলে ইনশাআল্লাহ বুঝবা, টেনশন নিও না। বা তোমরা যারা লাইভে ক্লাসে আসো বা শুরু থেকে আসো তারা বলো যে আসলে গুণ আর ভাগ তোমরা বুঝো কিনা। আমি যদি রিপ্লে দেই, এখানে আমরা মূলত আসলে শুরু করছি কি, আমি বারবার বলতাছি আমাদের এই বাস্তব সংখ্যার মধ্যে মূলত আর অমূলত, মূলত আর অমূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা সংখ্যা নিচ্ছি যে সহমূলিক কাকে বলে, দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয় তারা পরস্পর কি সহমূলিক। যেমন 7 আর 13 এদের গসাগু কিন্তু 1, তাহলে এর মানে 7 আর 13 কে আমরা বলতে পারি কি সহমূলিক বলতে পারি। তারপরে আমরা বলতে পারি মূলদ সংখ্যা p বাই ডিভাইডেড বাই q, অর্থাৎ একটা সংখ্যাকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো ওইটি হচ্ছে আমাদের কি সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতেছি যে একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, তাহলে এর মানে এটা একটা মূলদ সংখ্যা। তারপরে 4/1 এটা পূর্ণ সংখ্যা ছিল, নিচে 1, আবার √9 = 3 এটাও একটা কি আমাদের মূলদ সংখ্যা। তারপরে আমরা দেখলাম হলো কি যে 1.6 পূর্ণপণিক, এটা একটা আবৃত্ত সংখ্যা, কি সংখ্যা আবৃত্ত। এই আবৃত্ত সংখ্যাকেও আমরা মূলদ কি বলতেছি, এটা একটা মূলদ সংখ্যা, কি সংখ্যা আমাদের মূলদ সংখ্যা।
দেন যদি আমরা আবার একটু লক্ষ্য করি, তারপরে আছে আমাদের কি আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা আমরা বললাম কোনটা, যে বার 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 আসে, এটা মূলত আসলে কি সংখ্যা, আমাদের একটা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন এই আবৃত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব কিভাবে? তখন আমরা বলছি যে আসলে তোমাকে চিনতে হবে যে আবৃত সংখ্যার মধ্যে কয়টা আবৃত্ত আছে, কয়টা অনাবৃত্ত আছে। আমাদের হরের মধ্যে আমাদের এই আবৃত্ত আর অনাবৃত্তের কারণে 9 হবে, একটা অনাবৃত্তের জন্য 9 হবে, আর অনাবৃত্তের জন্য আমাদের কত হবে? 0 হবে। কিন্তু কি হবে? 0 হবে। অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকারে কি করব? প্রকাশ করব। আর এর ক্ষেত্রে লবের ক্ষেত্রে আমরা কি করব? নিয়ম হচ্ছে যে লবের ক্ষেত্রে সব লিখবো, অনাবৃত্তগুলোকে আমরা বিয়োগ করে দিব। মানে আমরা এই সংখ্যা যেটা করালাম আমরা, দেন যদি আমরা বলি এখানে সাধারণ বর্ণাংশ যে পাবে সে গুণ পাবে আর ভাগ পাবে। আমরা মূলত যাই এখন হলো অমূলদ সংখ্যা। কি সংখ্যা? আমাদের অমূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। অমূলদ সংখ্যা অর্থাৎ আমি কি শিখলাম? আমরা শুধুমাত্র মূলদ সংখ্যা শিখে ওইটাকে আমরা আবৃত সংখ্যা শিখে ফেললাম, সাধারণ বর্ণাংশ শিখে ফেললাম, গুণ আর ভাগ। গুণ আর কি? ভাগ। এখন যদি আমরা দেখি এখান থেকে যদি বার করি, আমাদের দেখো পরবর্তী নেক্সট টার্গেট হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকেই বলা হয় আমাদের আসলে মূলত কি অমূলদ সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে আমাদের কি পি বাই কিউ আকারে কি করা যায় না, প্রকাশ করা যায় না। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো অমূলদ সংখ্যা যেটা আছে এটাকে আমরা বলতে পারি যে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায় না, এটাকে আমরা মূলত আসলে কি অমূলদ সংখ্যা বলি। আর অমূলদ সংখ্যাটা গুলা আসলে এটা কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতেই পারি না, কোন সংখ্যার অনুপাত কি প্রকাশ করতে পারি না। কেন পারি না এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো কিভাবে বিস্তারিত গুলো আলোচনা করব এখানে, যে মূলত এখান থেকে যদি আমি স্লাইডটা দেখি, পরের স্লাইডটা যদি আমরা যাই, দেখো অমূলদ। এই অমূলদ যে জিনিসটা আছে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ের মধ্যে, অমূলদ। তাহলে এখানে আমরা বলতেছি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা কি যায় না। এটাই হচ্ছে আসলে মূলত অমূলদ সংখ্যা। এখন √2, দেখো √2, তারপরে আছে রুট কত 3, তারপর আছে রুট কত আমাদের এখানে 5, তারপরে রুট কত 7, √11। এইরকম সংখ্যাগুলো যা আছে মূলত এগুলো আসলে আমাদের কি সংখ্যা, এগুলো সবটি সংখ্যা হচ্ছে আমাদের অমূলদ। এটার মানগুলা দেখো √2, এটা আমরা লিখতে পারি 1.41, তারপরে আছে ডট 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 ডট। এর মানে এই ডট ডট থাকার কারণে অনেক মানে আমি জানি না অনেক মান আছে এখানে, এই কারণে এটা আসলে মূলত আমরা কি পি ডিভাইডেড বাই কিউ আকারে কি প্রকাশ করতে কি পারি না। যদি প্রকাশ করতে পারতাম তাহলে আসলে মূলত এটা আসলে কি সংখ্যা হইতো, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারতাম। আর যেহেতু পারি না এটা হচ্ছে কি সংখ্যা, আমাদের অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যদি তোমাদের সংজ্ঞা আসে তাহলে তোমরা বলবা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাকে মূলত আসলে কি বলে, আমাদের অমূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যাকে আসলে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। এর মেইন কারণ হচ্ছে পরের সংখ্যাগুলো আমরা জানি না। যদি জানতাম, যেমন ধরো আমাদের একটা সংখ্যা আমি বলি, যদি আমরা সংখ্যাগুলো বলি এরকম যে 1.2, এই যে একটা সংখ্যা আছে, আমরা যদি এটা বলি আমাদের এই সংখ্যাটা আরেকটা সংখ্যা দেখো, কল্পনা করো 1.2 ডট 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 ডট। এই দুইটা সংখ্যার ব্যবধান এরকম যে এটাকে আমরা মূলত আসলে কিভাবে বলি, যে দশমিক সংখ্যা 1.2, এই দশমিক সংখ্যাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কেমনে? যদি এই যে দশমিকের জন্য আমাদের একটা কত 1, আর এরপরে একটা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে আমাদের? একটা সংখ্যা আছে আমাদের এখানে, যে একটা সংখ্যা, এর জন্য আমাদের কি 0, আর এখানে হলো 1.12। তাহলে এই 12/10 যে কথা, 1.2 কি একই কথা। তাহলে এটাকে আমরা আসলে মূলত পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। তাহলে এর মানে এটা আসলে মূলত কি সংখ্যা? মূলদ। আর এই যে একটা সংখ্যা আছে 1.2 পূর্ণপূর্ণিক মানে ডট 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 ডট, এটাকে আমরা দেখো কি লিখতে পারি, এই দশমিকের জন্য আমরা একটা 1 আর বাকি এই 2 লেগে 0 পরে আর আমরা প্রকাশ করতে পারতেছি না। এর মানে এখানে কয়টা সংখ্যা আছে এটা আমরা জানি না, কয়টা শূন্য দিব আমরা, এই যে প্রকাশ করতে পারতেছি না। এর মানে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আসলে মূলত কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কারণ এটাকে আমি পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি না। যে সংখ্যাকে আমরা আসলে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেটাই হচ্ছে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এখন বলো মূলদ অমূলদ
এই দুইটা বিষয় তোমার ক্লিয়ার হয়েছে কিনা এবং কি বুঝো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি যদি বলি তোমরা আইডেন্টিফাই করতে পারবা কিনা কোনটা মূলত কোনটা অমূলত। এটা একটু বলো, একটু মানে আমাদের এখান থেকে একটু সাউন্ড কমাই দিও, একটু সাউন্ড। যারা ফার্স্ট থেকে আসতে পারো নাই তারা হচ্ছে পরবর্তীতে আমাদের ক্লাস দেখো, ইউটিউবে আপলোড করা হবে বা ফেসবুকে থাকবে। কিন্তু এখন একটু যদি তোমাদেরকে এক্সাম্পলটা দেই, যে তোমরা যদি এক্সাম্পলটা দাও তোমরা দি পারো কিনা, মানে এরকম যদি প্রশ্ন করা হয়, ক নাম্বার প্রশ্ন যে রুট ওভার কত 49 আর এখানে আছে রুট ওভার কত 100 কত 21, মনে রাখবা। আবার আমরা যদি এখানে দিই খ নাম্বার একটা সংখ্যা দেই যে রুট ওভার আমাদের এখানে আছে কত 81 আর ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার কত আমাদের এখানে দিতে পারি কত এনো আছে 100। আবার ছোট ঘর মধ্যে যদি আমরা বলি এখানে 23 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত আছে এখানে 17। এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার মধ্যে, হ্যাঁ ক্লিয়ার স্যার, হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। এই যে একটু লক্ষ্য করে দেখো, এই তিনটা সংখ্যার মধ্যে আমরা বলতে পারি কোনটা মূলত কোনটা অমূলত। প্রথম যে সংখ্যাটা আছে দেখো, একটু লক্ষ্য করে দেখো, এই যে প্রথম সংখ্যাটা যে আছে এই সংখ্যার মধ্যে আমরা যদি কি দেখো, লক্ষ্য করে দেখো এই সংখ্যাটা আসলে মূলত কি সংখ্যা, এটা এখন দেখা যাচ্ছে রুট ওভার আছে। অনেকে মনে করে যে রুট ওভার থাকলে কি মনে করে যে অমূলত, রুট ওভার থাকলে মনে করে কি অমূলত, কিন্তু তা না, মনে রাখবা রুট ওভার থাকলে যে অমূলত হবে তা না। এখানে আমরা বলতে পারি এই সংখ্যাটা এই রুট ওভার 49 মানে কি, রুট ওভার 49 মানে আমরা জানি রুট ওভার 49 মানে কি 7, আর রুট ওভার 121 মানে কি আমরা জানি 121 এর মান কত, দেখো তো 121 এর রুট ওভার 21 এর মান কত আমাদের এখানে, রুট ওভার 100 কত 21, এটার মানটা কত আমাদের এখানে দেখো 11, কি আছে 11 আছে আমাদের, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। তাহলে রুট ওভার 11, এর মানে এই যে সংখ্যাটা রুট ওভার 49 ডিভাইডেড বাই রুট ওভার কত 121, এটা আসলে মূলত 7 বাই কত আমাদের দাতা 11। আসলে মূলত এটা আসলে কি p ডিভাইডেড বাই কি কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা আসলে মূলত কি সংখ্যা, এটাকে আমরা বলতে পারি কি মূলত, কারণ মূলত কি আমরা মূলত আসলে কি p ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। সেম এটাকেও আমরা বলতে পারি, এটাকে যদি মান দেই তাহলে 9 আর হলো কত 10, এর মানে এটা আসলে p ডিভাইডেড বাই কি কিউ। তাহলে এর মানে এই যে সংখ্যাটা এটাও আসলে মূলত কি সংখ্যা, এটা হলো কি মূলত কি সংখ্যা। দেন এটাকে আমরা বলতে পারি এটা তো একটা পূর্ণ সংখ্যা, p ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটাও আমাদের আসলে মূলত কি সংখ্যা, এটাও আমাদের কি মূলত সংখ্যা, কি সংখ্যা মূলত কি সংখ্যা। তাহলে আমরা এখানে তিনটা সংখ্যায় দিছি কি মূলত, তিনটা সংখ্যায় আমরা কি দিছি মূলত। তাহলে মূলত অমূলত এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, মনে রাখবা মূলত আর অমূলত আমরা কি ইনশাআল্লাহ আইডেন্টিফাই করতে পারবো। এখন আমাদের সবচেয়ে যে প্রশ্নটা আসে এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে এখানে অমূলত সংখ্যার প্রমাণ, মনে রাখবা। আমরা যদি বলি অমূলত সংখ্যার প্রমাণ, এইটা আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এই অমূলত সংখ্যার কি প্রমাণ, এটা আমাদের সবচেয়ে বেশি এখানে কি আসে, প্রশ্নটা আসে এখান থেকে। মানে আমরা যদি বলি এখানে দেখো, আমরা যদি কি দিই স্টার দিই আমরা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে কি 5 স্টার, কি স্টার আমাদের 5 স্টারের মতন আমাদের এখান থেকে। অর্থাৎ এই মূলত আর অমূলতের মধ্যে দেখো এইটাই বেশি আসে আমাদের এখান থেকে। যদি প্রশ্ন আসে কি আসে স্যার অমূলত সংখ্যার কি প্রমাণ, তাহলে অমূলত সংখ্যার প্রমাণগুলো কেমন, যেমন প্রশ্ন আসতে পারে রুট টু একটা অমূলত সংখ্যা, রুট টু একটি কি অমূলত সংখ্যা, অমূলত কি সংখ্যা প্রমাণ করো, এটা আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে আছে আমরা যে 2 নাম্বার রুট কত 3 একটা কি সংখ্যা অমূলত সংখ্যা কি করো প্রমাণ করো। অথবা 3 নাম্বার এরকম আসতে পারে রুট কত আছে 5, তাহলে একটা কি সংখ্যা অমূলত সংখ্যা কি করো প্রমাণ করো। এরকম যে কোনো অমূলত সংখ্যা হইতে পারে। যেমন রুট ওভার কত আছে 4 নাম্বার একটা যদি প্রশ্ন রুট ওভার 11 একটা কি সংখ্যা অমূলত সংখ্যা কি করো প্রমাণ করো। মানে রুট ওভার একটা প্রসেস যদি তুমি পারো তাহলে এর মানে যে কোনো সংখ্যায় আসুক না কেন এটা প্রমাণটা তোমরা পারবা। মানে এটা যদি তুমি কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের রুট 2 রুট 3 রুট ওভার 5 রুট ওভার কি 7 এই যে সংখ্যাগুলো যা আছে এটা তুমি যদি একটা পারো ইনশাআল্লাহ সবগুলাই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বলি এটা আমাদের কি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, যদি কি হয় এটা থাকবে, এটা আমাদের কি প্রশ্ন থাকবে যে অমূলত সংখ্যা কি প্রমাণ। রুট 2 রুট 3 রুট 5 রুট 11 এরকম ভাবে আরো অনেক সংখ্যা থাকতে পারে। রুট ওভার 13 থাকতে পারে, রুট ওভার কি 19 থাকতে পারে, রুট ওভার এখানে কি 26 থাকতে পারে, যে কোনো থাকুক আমাদের কি ইনশাআল্লাহ এটা আমরা কি পারবো। আর এটা প্রমাণ করার জন্য আমাদের 2টা স্টেপ প্রয়োজন, মনে রাখবা।
আমরা দুই ধাপে প্রমাণ করব। এই প্রমাণটা আসলে মূলত কয় ধাপে করব? আমরা 2 ধাপে করব। কয় ধাপে? 2 ধাপে। 2টা ধাপে আমরা প্রমাণ করব এইটা প্রমাণ করার জন্য। একটা হচ্ছে নরমাল, একেবারে নরমাল ভাবে প্রমাণ করে দেব। আর 2 নাম্বার হলো একদম যুক্তি সহকারে। কি করে? যুক্তি সহকারে। 2টা পার্ট দিব আমরা যুক্তি সহকারে। যুক্তি সহকারে বলতে এরকম যে আমরা এটাকে আসলে মূলত ধরবো, তারপরে দেখবো মূলত না। ধরো আমাকে কি করলো, র্যাবেরা নিয়ে গেল, র্যাব ব্যাটালিয়ন যে আছে সে আমাকে নিয়ে বললো যে না স্যার আপনি কি করছেন, দুষ করছেন। এমনকি আমাকে অসংখ্য মারামারির পর মানে অনেক আমাকে ধরো কি আছে যে আসলে বিভিন্ন ধরনের কি করলো, যেমন সায়েন্স থেরাপি, ডিম থেরাপি দিল আমাকে। এই যে ডিম থেরাপি দেওয়ার পর তারপর আমি বলতেছি না আমি কোনো দোষ করি নাই। তারা বলতেছে না আপনি অন্যায় কাজ করছেন, আপনি দোষ করছেন। কিন্তু তারপরে দেখা যায় সবার মারামারির পরে শেষ সায়েন্স থেরাপি মানে ডিম থেরাপি দেওয়ার পরে দেখতেছে না স্যার তো নির্দোষ। মানে আমাকে বলছে যে আপনি কি সংখ্যা, মূলত সংখ্যা। এই যে মারামারির পর তারপরে আমি বলতেছি যে দেখেন এটা তো মূলত না। তাহলে মূলত না তাহলে কি? হ্যাঁ স্যার আপনি একটা প্রমাণ করে দেখেন। তাহলে হ্যাঁ, তাহলে স্যার মূলত না, তাহলে আসলে মূলত কি এটা? আমি যদি মূলতই না তাহলে মানে কি অমূলক সংখ্যা। তাহলে আমরা দুইটা, একটা হচ্ছে আমরা সংজ্ঞা আকারে নরমাল মেথডে আমরা প্রমাণ করব, আর 2 নম্বর হলো যুক্তি সহকারে। এই 2টা সুন্দরভাবে যদি সাজিয়ে দিতে পারো কোনো স্যারে তোমার ম্যাথ কাটবে না, এবং কি অত্যন্ত সুন্দরভাবে তোমাকে একটা উপযুক্ত নাম্বার যেটা 4 একবারে দিবে ইনশাআল্লাহ। কমন থাকবে এটা আমাদের এখানে। তাহলে আমরা যদি বলতে পারি এখানে আসলে আমরা যদি একটা আইডেন্টিফাই নিই, যে কোনো একটা মান আমরা নিই এখান থেকে মূল সংখ্যা যদি আমরা প্রমাণ করবার চাই আমরা এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি ধরো আমরা দিলাম রুট কত আছে 3, এইটা আমরা প্রমাণটা করব। রুট 3 একটা কি সংখ্যা? একটি অমূলক। এটার প্রমাণটা আমরা শিখবো, অমূলক এটার প্রমাণ। এটা আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে আমাদের উত্তরটা হবে কি রকম, দেখো সবগুলা এরকম ভাবে আমাদের উত্তরটা করবা একদম সুন্দর মতনে। আমরা যদি একটু বলি স্যার আমরা যারা আগমন ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কবে থেকে ক্লাস শুরু হবে একটু বলেন। হ্যাঁ মিতা সাহা, হ্যাঁ ইনশাআল্লাহ তোমাদের প্রিমিয়াম যে যারা ভর্তি হয়েছে প্রিয় শিক্ষার্থী, যারা ভর্তি হয়েছে আর যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। কালকে থেকে, আজকে থেকে তো শুরু হয়ে গেছে, কালকে থেকে রেগুলার ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আর প্রিমিয়াম ব্যাচের রুটিনটা আমরা তোমাদের প্রিমিয়াম গ্রুপে দেয়া দিব। দিনে ইনশাআল্লাহ 2টা বা 3টা থেকে ক্লাস থাকবে। 2টা ক্লাস থাকবে লাইভ, আবার রেকর্ডেড ক্লাস থাকবে, যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে ইনশাআল্লাহ। যাতে তোমরা ইনসেন্ট একেবারে মানে খুঁটিনাটি সব বিষয় যেন জানো। মানে আমরা চেষ্টা করবো একদম বুট প্রশ্ন থেকে শুরু করে এমসিকিউ কিভাবে দ্রুত প্রশ্ন সলভ করা যায় এটাও আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। মানে এমসিকিউ কিভাবে তুমি ভালো করতে পারো। এমসিকিউতে অনেকে প্রবলেম হচ্ছে এমসিকিউ, আর সবচেয়ে মূল্যবান বা ভ্যালুয়েবল সময় হচ্ছে আমাদের এইটা যে 9-10। এখানে ভালো রেজাল্ট করলে এসএসসিতে তুমি যে মার্কটা পাবা এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্য মিস করা যাবে না, এই সাফল্য তোমাকে অর্জন করতে হবে, কারণ 10টা বছরের লেখাপড়ার এটাতে তোমার মূল্যায়ন হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই এসএসসি লেভেলটা। এটার ক্ষেত্রে তোমাকে কি এটা টার্নিং পয়েন্টে ভালো একটা স্কোর করে ইন্টারমিডিয়েটে কলেজে ওইটা দেন হচ্ছে তুমি অ্যাডমিশনে নিয়ে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল তোমার স্বপ্নটা কি করবা, পূরণ করবা ইনশাআল্লাহ। মিতা সাহা ইনশাআল্লাহ আমরা রুটিন দেয়া দিব, প্রিমিয়ামটা ক্লাস হবে। এখানে আমরা যদি দেখি এখন রুট 3 একটা অমূলক সংখ্যা, এটা আমরা যদি প্রমাণ করি এখান থেকে, যদি কি করি প্রমাণ করি, তাহলে আমরা সবাই যদি ক্যালকুলেটরে যে সংখ্যাটা আসবে তোমাকে যদি বলে রুট 3, রুট 5, রুট 11, রুট 13, তুমি কি করবা ওইটা কি ক্যালকুলেটরে চাপ দিবা, দেখবা কত একটা মান আসবে তোমার এখানে, একটা মান আসবে এখানে। তাহলে আমরা বলতে পারি কি রুট 3, এটা একটা ক্যালকুলেটরে যদি চাপ দেই তাহলে এরকম একটা মান আসবে 7 কত 32, তারপরে কি 0 5, পরে তুমি একটা ডট ডট যা দিবা। তাহলে এই যে রুট 3 যে মানটা আসলো, এরকম ভাবে রুট 3 না দিয়েও যদি বলে রুট 5, মনে রাখবা রুট 5 একটা অমূলক সংখ্যা, তাহলে তুমি কি করবা আনসারের শুরুতে রুট 5 এর মানটা বার করবা। ক্যালকুলেটর তো সবারই আছে, রুট 5 এর মানটা বার করবা। এখানে রুট কত 5, এই যে দেখো এখানে রুট 5 এর মানটা আছে 2.23, তাহলে তুমি রুট পয়েন্টের মানটা লিখবা 2.2 তারপর আছে 60 এভাবে লিখবা। এভাবে যদি রুট ওভার 5 না আসে রুট ওভার কত 19 আসে, তাহলে তুমি রুট ওভার 19 এর মানটা লিখবা রুট ওভার 19 একটা অঙ্ক করতেছি, এর মানে তুমি সবগুলা পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ 4 পয়েন্ট কত আছে আমাদের 4.35, পরে আছে আমাদের কত 8 পরে ডট ডট, তাহলে এর মানে রুট ওভার 5 রুট ওভার 19 যে কোনো অমূলক সংখ্যা আসুক না কেন ওইটা আমরা আসে মানটা বার করব। মান বার করার পর প্রিয় শিক্ষার্থী তুমি দেখবা ওই যে অমূলক সংখ্যাটা রুট 3টা
অথবা √5 বা √3 √5 অথবা √19, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর দেখো একটা কি আছে, মান পাবা তুমি। মান পাওয়ার দশমিকের পরে একটা মান পাবা, দশমিকের আগে একটা মান পাবা। দশমিকের আগে যে মানটা পাবা এটা পূর্ণ সংখ্যা। তাহলে নিঃসন্দেহে √3টা একের চেয়ে কি বলতো বড়, 2 এর চেয়ে কিন্তু কি ছোট। এই √3 মানটা কি আসলে দেখো, √3টা একের চেয়ে বড় আছে আর 2 এর চেয়ে কি ছোট। সেম ভাবে √5 এটার জন্য আমরা কি ভাষা লিখবো, তাহলে আমরা লিখবো 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট। √19 যেটা আমরা বলি 19, এটা 4 এর চেয়ে বড় 5 এর চেয়ে কি ছোট। তাহলে আমাদের ভাষাটা হবে তো সুন্দর মতনে √3 এটা কমা দিবা 1 এর চেয়ে কি বলতো বড়, দেখো 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে কি আমাদের ছোট, আসলে মূলত কি ছোট। তাহলে এর মানে আমরা লিখতে পারি √3 আসলে কার চেয়ে বড়, 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে কি ছোট। এই 1 আর 2 এর মাঝে একটু লক্ষ্য করে দেখি আমরা, 1 আর 2 এর মাঝে আসলে মূল কোনো পূর্ণ সংখ্যা আছে? তোমরা বলতে পারবা যে 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে? হ্যাঁ, পুরাটুকু ক্লিয়ার করব। হ্যাঁ ইনশাল্লাহ, মানে সবটুকু আমরা ক্লিয়ার করব, টেনশন নিও না। আমরা দেখো আমি বুঝতে পারো কিনা দেখো, আমরা যদি বলি 1 আর 2, হ্যাঁ 1 আর 2 এর মধ্যে যদি আমরা বলি আসলে কোনো পূর্ণ সংখ্যা আছে, আসলে এখানে 1 আর 2 এর মধ্যে কোনো কি নাই, পূর্ণ সংখ্যা নাই। তাহলে 1 আর 2 এর মধ্যে তাহলে √3টা মূলত আসলে 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে কি ছোট। তাহলে 1 লেস দেন √3 লেস দেন কত 2। সেম ভাবে যদি √5 আসে, √5 কি 5, তাহলে তুমি কি বলতা, √5 কাছে দেখো 2 এর চেয়ে কিসে, 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে কি আছে সে ছোট, তখন তুমি এটা লিখতা। মানে আমি একটা শিখাইতেছি √3, তোমরা √3 √5 √19 এভরি যত অমূলক সংখ্যা আছে সব পারবা, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তাহলে এর মানে আমরা বলতে পারি যে √3টা 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে কি ছোট। এখন মনে রাখতে হবে 1 আর 2 এর মধ্যে কি আসলে কোনো কি পূর্ণ সংখ্যা আছে? এর মানে আসলে কোনো কি নাই, পূর্ণ সংখ্যা কি নাই। 1 আর 2 এর মধ্যে 1 এর পরে তো 2 পূর্ণ সংখ্যা, এই দুইটার মাঝে তো কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে কি আছে, অপূর্ণ সংখ্যা। কি সংখ্যা? অপূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা মানে কি, যেমন 1.234 মানে 1 পয়েন্ট সামথিং মানগুলা যেটা 1 পয়েন্ট কি সামথিং, এদের সবগুলা কি সংখ্যা, অপূর্ণ সংখ্যা। তাহলে এই বিবেচনায় আমরা বলতে পারি √3 একটি অপূর্ণ সংখ্যা। তাহলে অপূর্ণ সংখ্যা হলে তাহলে √3 একটি, দেখো প্রিয় সংখ্যা, এটা হলো কি অমূলক সংখ্যা। মানে যে সংখ্যাকে আমরা অপূর্ণ সংখ্যা বলতেছি এটা হলো আসলে মূলত কি সংখ্যা, একটা অমূলক সংখ্যা। এই যে এটা হচ্ছে আমরা একটা নরমাল প্রমাণ। এই যে আমি লিখলাম, এই যে এই অংশটুকু যে লিখলাম এটাকে আমরা বলতেছি নরমাল, মানে সাধারণভাবে আমরা প্রমাণ করলাম একটা স্টেপ। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপে আমরা নরমাল ভাবে তাকে বললাম আসলে মূলত কি, সে আসলে মানে কি একটা অমূলক সংখ্যা, এটা আমাদের দিতে হবে। দেন তারপরে আমরা শক্তিশালী জোরালো যেটা যে আমরা বলবো এই √3 আসলে মূলত একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু অনেক মারামারি কাটাকাটির পর আমরা দেখবো প্রিয় শিক্ষার্থী এটা একটা কি আসলে তো মূলদ সংখ্যা না। তাহলে এর মানে আমরা দেখো একটা রুমের মধ্যে 2 জন শিক্ষক আছে, একটা হচ্ছে কি মুর্তজা স্যার, একটা হলো কি প্রান্ত স্যার। এর মানে তুমি আইডেন্টিফাই করতে বলো এটা মুর্তজা স্যার, তাহলে অপর টিচারটা অবশ্যই তোমার প্রান্ত স্যার। তাহলে এর মানে একটা সংখ্যা আমি ধরলাম মূলদ, কিন্তু অনেক মারামারি কাটাকাটি পরে দিয়ে মূলদ না, মানে নিঃসন্দেহে কি অমূলক। এটা হচ্ছে আমার কি সেকেন্ড স্টেপ প্রমাণ। মানে আমি তাকে মূলদ ধরবো আর এই মূলদটাকে আমি কি বানাবো, অমূলক বানাবো। কি বানাবো, অমূলক বানাবো, মনে রাখবা। এর মানে আমরা যদি বলি এখানে পরের স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা বলবো ধরি √3 একটি মূলদ সংখ্যা। মূলদ আমাদের কি সংখ্যা। তাহলে √3 যদি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যার মেন সংজ্ঞাটাই কি, p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে এর মানে আমরা বলতে পারি √3 সমান সমান হচ্ছে কি p/q। আর pq হলো কি আমরা জানি, pq হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক। মনে রাখবা কি মৌলিক, সহমৌলিক। আর এটা হলো q নট ইকুয়াল টু কি 0। এর মানে q এর মানটা কি 0 না।
এইখান থেকে যদি আমরা বলি এটাকে বর্গ করে দেই, যদি আমরা যদি বর্গ করে দিই, এটাকে আমরা যদি বর্গ করি উভয় পাশে যদি আমরা কি করি বর্গ করে পাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে বর্গ করলে হবে শুধু 3, আর এই পাশে হবে আমাদের কত হবে পি স্কয়ার, আর এখানে হবে কি কিউ স্কয়ার। তাহলে আর আর গুণ করি, যেটাকে বলে আর গুণ 3q স্কয়ার সমান হচ্ছে কি পি স্কয়ার। এখন আমরা যদি কিউ দ্বারা ভাগ করি, তাহলে উভয় ভাগকে আমরা কি দ্বারা ভাগ করাম, কিউ দ্বারা আমরা কি ভাগ করে পাই, কিউ দ্বারা আমরা ভাগ করে কি পাই, একটু লক্ষ্য করে দেখো। তাহলে কিউ দ্বারা যদি আমরা ভাগ করে পাই, তাহলে লিখতে পারি 3q, আর এখানে আমরা লিখবো কি পি স্কয়ার ডিভাইডেড বাই কি কিউ। এর মানে এখানে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি, তাহলে একটা কিউ কাটা যাবে, তাহলে এর মানে 3q ইকুয়াল টু পি স্কয়ার বাই কি কিউ। এইটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, যারা লাইভে আসো এটুকু বুঝতে পারছো কিনা যে 3q ইকুয়াল টু কি পি স্কয়ার বাই কিউ। কিভাবে আমরা √3 একটা মূল সংখ্যা ধরছি, আর মূল সংখ্যা বলতে আমরা কি জানি একটা ভগ্নাংশ সংখ্যা, এর মানে √3 ইকুয়াল হচ্ছে পি বাই কিউ। এখন আমরা এটা কি করছি বর্গ করে ফেলছি, বর্গ করলে আমাদের √3 কেটে যাবে, তাহলে 3 থাকবে, আর এই যে বর্গ করে পি স্কয়ার হবে কি কিউ স্কয়ার। আমরা কি করছি তারপরে আর গুণ 3q স্কয়ার ডিভাইডেড বাই কি পি স্কয়ার। এখন উভয় পক্ষে আমরা কিউ দ্বারা কি করছি ভাগ করে ফেলছি। এখন একটা জিনিস দেখো, এই যে 3q জিনিসটা আছে যদি আমরা বলি, এখানে আমরা যদি বলি এই 3q জিনিসটা মূলত আসলে কি স্পষ্টত, মানে আমরা বলি তো এখানে কি বলতে পারি স্পষ্টত। দেখো এই 3qটা আসলে মূলত কি স্পষ্টত একটা কি পূর্ণ সংখ্যা, আর এইখানে এই যে পি স্কয়ার বাই কিউ আছে যেটা, এটা আসলে একটা কি ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে এর মানে দুইটা জিনিস একটু লক্ষ্য করে দেখো। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, একটা হচ্ছে আসলে মূলত কি সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর আরেকটা হচ্ছে আমরা দেখতেছি কি আমাদের ভগ্নাংশ সংখ্যা। তাহলে এইটা আমরা বলতে পারি এই 3q যেটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো, 3q স্পষ্টত আসলে মূলত কি সংখ্যা। আমরা যদি একটু ছোট করি জিনিসটাকে, দেখো তোমরা একটু দেখতে পারো ভালো করে, তাহলে আমরা লিখতে পারি যে 3q স্পষ্টত আসলে মূলত কি পূর্ণ সংখ্যা। স্যার কিভাবে পূর্ণ সংখ্যা হইলো? ধরো কিউ এর মান যদি তুমি 1 বসাও, তাহলে 3 এর সাথে গুণ করো 1, তাহলে 3 হবে। কিউ এর মান যদি তুমি 2 বসাও, তাহলে 3 এর সাথে 2 গুণ করো, তাহলে 6 হবে। কিউ এর মান যদি আমি 7 বসাই, 3 × 7 = 21, তাহলে এর মানে কি হবে একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে কিউ 3qটা আসলে মূলত স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু তুমি লিখবা এই পি স্কয়ার ডিভাইডেড বাই কি কিউ। এটা তো আসলে কি পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। কিন্তু পি স্কয়ার কি পূর্ণ সংখ্যা নয়, বরং কি সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, বরং কি সংখ্যা আমাদের ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা মনোযোগ সহকারে শুনো, যেমন আছে 7 বাই কত 3 আর 18, এই দুইটা পরস্পর কি সমান হবে? দেখো তো, একটা ভগ্নাংশ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা কখনো কি হবে না, এটা সমান হবে না। তাহলে এর মানে আমরা বলতে পারি এই 3q নট ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই কি কিউ। এই 3q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ, অর্থাৎ 3q পি স্কয়ার কিউ এর মানে কি আসলে সমান হতে পারে না, সমান হতে কি পারে না। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও তোমরা। দেখো এইটুকু পারো কিনা আমাদের। তাহলে আমরা কি দেখলাম, আসলে 3qটা মূলত আসলে কি 3qটা মূলত আসলে পি স্কয়ার কি সমান হতে পারে না। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই পরে, বা দেখো আমরা আড়াআড়ি গুণ করলে এরকম হবে 3q স্কয়ার নট ইকুয়াল টু পি স্কয়ার, মানে আমরা এটা লিখতে পারি। দেখো এটা আমরা লেখা যায়, যদি আমরা আড়াআড়ি গুণ করি নট ইকুয়াল টু আমাদের কি পি স্কয়ার। তাহলে 3q স্কয়ার নট ইকুয়াল টু পি স্কয়ার। আবার আমরা বা সমান সমান লিখতে পারি 3 নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কি কিউ স্কয়ার, অর্থাৎ আমি উভয় পক্ষে কিউ স্কয়ার দ্বারা কি ভাগ করে ফেললাম। এখন আমি আটটা ছোট করি তোমাদের জন্য, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি এখানে, বা বর্গমূল করে দেই, বর্গ যদি করে দেই বর্গমূল, তাহলে √3 নট ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কি কিউ। এর মানে এই √3 মানটা পি বাই কিউ আকারে কি করা যায় না, প্রকাশ করা যায় না। এই যে দেখো আমি কতক্ষণ আগে বললাম, জোর করে কিন্তু বলছি যে না, রেড ব্যাটালিয়ন দোষ বা মুর্তজা স্যারকে নেওয়ার পরে বলতেছে না আপনি অপরাধ করছেন, মারামারির পরে দেখা যায় আসলে সে অপরাধ করে নাই। তাহলে আমরা আসলে √3 কে কি ধরছি, মূলত সংখ্যা ধরছি।
মূলদ সংখ্যা ধরার পরে অনেক যুক্তি খণ্ডনের পরে দেখলাম আসলে মূলত সে কি মূলদ সংখ্যা না। তাহলে এর মানে রুট 3 কে আসলে আমরা দেখো আমি পরে লাইন ফিনিশিং হচ্ছে লিখবা, সুতরাং রুট 3 কে পি ডিভাইডেড বাই কিউ আকারে কি পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যেহেতু প্রকাশ করা যায় না, সুতরাং রুট 3 সংখ্যাটা মানে রুট 3 একটা কি সংখ্যা, আমাদের রুট 3 একটা কি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এর মানে এই যে প্রমাণটা, এটা ইনশাআল্লাহ তোমাদের কি প্রশ্ন আসবেই। শুধুমাত্র আমরা রুট 3 দিলাম, দেখি একটু কমেন্ট দেখি তোমরা যদি বুঝতে পারছো কিনা একটু বলো যে আমরা আবার আরেকটা, আমরা শুধুমাত্র রুট 3 না, প্রত্যেকটা বিষয়ে আমরা কি চেষ্টা করবো এখানে যদি আমরা যাই আসুক আমাদের, আমরা যদি এখানে বলে রুট 3 না আইসা যদি বলে রুট 5 রুট 7, আমরা এটা কিন্তু করতে পারবো। দুইটা স্টেপে প্রমাণ করবা, সুন্দর মতো দিবা। একটা হচ্ছে নরমাল, আর একটা হচ্ছে আমাদের কি এই সেম ধরি রুট 3 একটা মূলদ সংখ্যা, শেষে দেখবো আমি কি রুট 3 আসলে মূলত কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। রুট 3 সংখ্যাটা এটা আসলে কি অমূলদ সংখ্যা। অমূলদ কি সংখ্যা? হ্যাঁ, যারা লাইভে আছে একটু বলো, কমেন্ট করো যে আসলে পারবা কিনা, বা আমরা যদি এটা আসলে যদি প্রশ্ন আসে আমাদের এখান থেকে যে রুট 3 একটা কি অমূলদ সংখ্যা, বা কিভাবে আমরা প্রমাণ করাম যে মূলদ সংখ্যা ধরবো পি বাই কিউ আকারে ধরার পরে আমরা আর গুণ করব, মানে বর্গ করব, বর্গ করার পরে হচ্ছে কি আমরা 3q আর পি স্কয়ার বাই কিউ, এই যে সংখ্যাটা এখানে আসলে মূলত একটা হলো স্পষ্টত পূর্ণ সংখ্যা, আর একটা হলো স্পষ্টত পূর্ণ সংখ্যা নয়, বরং ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা আসলে কি হতে পারে না, সমান হইতে পারে না। তারপর আর গুণ করার পরে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থী, শেষে দেখলাম আসলে রুট 3 পি বাই কিউ আকারে কি করতে পারি না, আমরা প্রকাশ করতেই পারি না, আমরা প্রকাশ করা যায়ই না। তাহলে রুট 3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। একটু কমেন্ট করো স্যার, স্যার এটুকু লিখলে হবে না? হ্যাঁ, সম্পূর্ণটুকু লিখতে হবে এখানে। তারপরে আমরা যদি আমরা আরেকটা জিনিস দেখা, এখানে যদি আমরা বলি দেখো, আমরা যদি বলি এরকম স্যার, যদি এরকম একটা প্রশ্ন আসলো যে রুট ওভার এখানে আছে কত, ধরো 71 বা 61, এই 61 একটা কি সংখ্যা, এটা যদি প্রমাণটা আসে একটি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমাদের এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের কি প্রমাণ করতে হবে যদি এরকম প্রশ্নটা আসে আমাদের এখানে, যে আসলে মূলত কি এই রুট 3 আসলে রুট কত দেখো 61 আমরা দেখছি। হ্যাঁ, একটু কমেন্ট করো দেখো ইনশাআল্লাহ, যারা আছো মোটামুটি দেখো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। তাহলে এরকম যদি প্রশ্নটা আসে তাহলে আমরা কিভাবে স্টার্ট করব। দেখো এটা যদি আসে এখান থেকে রুট ওভার 60, মানে উত্তরগুলো হবে কেমন, আমরা দুই স্টেপে যদি প্রমাণ করি, মানে আমরা এখান থেকে যদি করি তাহলে আমরা ক্যালকুলেটরে কি করব, ইনশাআল্লাহ আমরা কি ক্যালকুলেটরে আমরা কি নিব একটু লক্ষ্য করে দেখো, আমরা ক্যালকুলেটরে রুট ওভার কি 61টা লিখবো, এই রুট ওভার 61 এখানে আমরা দিব, আনসার দিব, দেখো কত আসে, তাহলে 7.80। তাহলে আমরা বলবো এখানে রুট ওভার 61 সমান সমান হচ্ছে 7.8102 ডট 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 ডট। এর মানে রুট ওভার কত 61, রুট ওভার কত 61, আসলে মূলত 7 এর চেয়ে কি বড়, এবং ওই ভাষাগুলো লিখতে হবে 8 এর চেয়ে কি বলতো ছোট। তাহলে এর মানে রুট ওভার আমাদের 61টা লিখতে পারি যে 7 এর চেয়ে বড়, আর মূলত আসলে 8 এর চেয়ে কি ছোট। তাহলে 7 8 এর মধ্যে কোনো তো পূর্ণ সংখ্যা নাই, তাহলে এটা একটা অপূর্ণ সংখ্যা, আর অপূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে এর মানে এটা একটা কি সংখ্যা, আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা অমূলদ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। তাহলে এর মানে একটা নরমাল প্রমাণ, আমরা যদি আমরা দিই এটা একটা নরমাল প্রমাণ হইলো, মানে আমাদের এখানে বলতে পারি এটা কি আসলে কি অপূর্ণ সংখ্যা। তাহলে রুট ওভার আমরা বলতে পারি রুট ওভার কত 61, যদি আমরা রুট ওভার 61 আসলে মূলত একটা কি সংখ্যা, অমূলদ। এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড স্টেপের মধ্যে আমরা লিখবো দহরি, কি আছে দহরি রুট ওভার কত 60 কত 1, মানে এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, মানে ধরবো সে অপরাধ করছে, তাহলে এটা আমরা বলবো রুট ওভার 61 একটা কি একটা যদি কি বলি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে যদি রুট ওভার 61 মূলদ সংখ্যা হয় তাহলে এটা তো অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তারপর আমরা কি লিখে দিব, পি কিউ হলো একটা কি পূর্ণ সংখ্যা এবং কি পরস্পর সমমূলিক, কিউ নট ইকুয়াল টু 0। যখন আমরা মূলদ সংখ্যা ধরবো তখন আমরা কি বর্গ করে দেব, তাহলে হবে 61 সমান সমান হচ্ছে পি স্কয়ার আর একটা কি হইব কিউ স্কয়ার।
তারপরে আমরা যদি দেই তাহলে হবে 61 কিউ স্কয়ার আর হচ্ছে কি পি স্কয়ার। তাহলে এর মানে আমরা বলতে পারি 61 কিউ আর হলো পি স্কয়ার বাই কি কিউ। তারপরেই আমাদের মেন কাজ হলো কি এইটা, আর আরেকটা জিনিস হলো আমাদের কি এই দুইটাকে মধ্যে আমরা সংখ্যা কি বলবো, একটাকে বলবো আমরা আসলে এই 61 কিউ যেটা এটা মূলত স্পষ্টত পূর্ণ সংখ্যা, আর পি স্কয়ার কিউ যেটা এটা আসলে মূলত ভগ্নাংশ সংখ্যা, এরা আসলে কি সমান হতে পারে না। পরের কাজ হলো আমাদের কি 61 কিউ নট ইকুয়াল টু কি আমাদের পি স্কয়ার বাই কত কিউ। এর মানে আসলে 60 মানে স্পষ্টত একটা পূর্ণ সংখ্যা আর ভগ্ন সংখ্যা সমান হতে পারে না, আর এই গুণ করব 61 নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কি কিউ স্কয়ার, রুট ওভার করে দিব। তখন আমরা দেখব যে আসলে আমাদের মূলত রুট ওভার 61 মানে এই যে 61 যে আছে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এর মানে যেহেতু প্রকাশ করা যায় না, এটা আসলে মূলত মূলদ সংখ্যা না, ইনশাআল্লাহ এটা কি সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। যারা আছো এটা সবাই বুঝতে পারছো কিনা দেখো। তাহলে মূলত এর প্রমাণটা আমরা বুঝতে পারছি কিনা যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মূলত পারবো। এরকম যদি প্রশ্ন আসে তাহলে একটু সবাই কমেন্ট করো যে আমরা মূলত যদি প্রমাণটা আসে যে কোনো সংখ্যা আসুক মূলতের, এই মূলতের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ কি পারবো। এখানে আমি বারবার বলছি যে এই অমূলদ সংখ্যার প্রমাণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে √2 √3 √5 √11 √13 যে কোনো সংখ্যায় আসুক এটা আমরা কি পারবো কিনা। ক্লিয়ার কিনা একটু এটা জানো। দেখো আমরা যদি যাই পরবর্তীতে যদি, তাহলে এর মানে আমরা আসলে অমূলদ সংখ্যা নিয়ে আমরা পড়ছি। তারপর আছে এখানে দশমিক সংখ্যাগুলো আছে, যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করে। আর এই দশমিক সংখ্যাকে আসলে মূলত কি কি দেওয়া আমরা বলতে পারি অসীম। দশমিক ভগ্নাংশের মধ্যে আছে যেটাকে আবৃত্ত অনাবৃত্ত বলা হয়, পুনরাবৃত্তি হয় তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। আর অঙ্কগুলো পুনরাবৃত্ত না হলে অসীম অনাবৃত্ত সংখ্যা বলা হয়। এখানে দুই ধরনের আমাদের কি আছে দেখো। আমরা যদি বলি যে আসলে সসীম আর হলো কি অসীম, আর মাঝে মধ্যে বারবার আবৃত্ত যারা আমাদের বলা হয়, আবৃত্ত মানে বারবার। আর বাস্তব সংখ্যা যারা এটাকে মনে রাখবা, এটাকে আমরা মূলত আসলে কি আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর এই বাস্তব সংখ্যার সেট যারা আছে এটা মূলত কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এই রিয়েল নাম্বার, কি নাম্বার? রিয়েল নাম্বার। সকল মূলত অমূলদ সংখ্যা আছে এটাকে আমরা মূলত আসলে নিচের সংখ্যাগুলোতে কি বলতে পারি? বাস্তব সংখ্যা বলতে পারি। যদি তোমাকে 0 বলে এটাও পজিটিভ নেগেটিভ এটাও কিন্তু সব হচ্ছে রিয়েল নাম্বার। মানে এখানে যা আছে সবগুলো হচ্ছে কি রিয়েল নাম্বার। মানে আমরা যা ব্যবহার করি সবগুলো হচ্ছে আসলে রিয়েল নাম্বার। আর যেগুলো আসলে কাল্পনিক সংখ্যা, যেমন হচ্ছে √(-1) এটাকে আমরা বলতে পারি আই। এটা আসলে কি সংখ্যা? একটা জটিল সংখ্যা বা একটা কাল্পনিক সংখ্যা, মনে রাখবা জটিল সংখ্যা। আর বাকিগুলো যেগুলো আমরা ইউজ করতেছি, যা আছে সব ইউজ করতেছি, এগুলো সব হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বার। কি নাম্বার? রিয়েল নাম্বার। সবই হচ্ছে বাস্তব সংখ্যা, সবই হচ্ছে কি বাস্তব সংখ্যা। ইনশাআল্লাহ দেখো, হ্যাঁ যারা আছে বলো। তাহলে এর মানে এখানে এই রিডিং গুলো তোমাদের একটু পড়তে হবে। মানে নৈবিত্তিকের জন্য আমাদের ধনাত্মক সংখ্যা আমরা পারবো, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যা আমরা পারবো, অঋণাত্মক সংখ্যা পারবো। তারপরে একটা চার্ট আছে দেখবা, বাস্তব সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করছি। মূলদ, এটা হলো কি অমূলদ। মূলদের মধ্যে হচ্ছে পূর্ণ আর হলো কি ভগ্নাংশ। পূর্ণের মধ্যে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আর ভগ্নাংশ হচ্ছে সাধারণ, এটা হলো কি দশমিক। সাধারণকে আমরা দুই ভাগে ভাগ করছি, প্রকৃত অপ্রকৃত, এটা আমরা জানি, বা মিশ্র, তিনটা। আর দশমিকের দুই ভাগে ভাগ করা হয়, সসীম আর অসীম। আর অমূলদ হলো অসীম অনাবৃত্ত দশমিক, মনে রাখবা। অসীম অনাবৃত্ত দশমিক মানে চলতে থাকে চলতে থাকে চলতেই থাকে। আর মৌলিক, ধনাত্মক 1, যৌগিক যারা, এটা মোটামুটি তোমরা পারো। তাহলে এই যে সংখ্যাগুলা, এই মূলত আসলে সংখ্যা নিয়ে কারবার আমাদের। এখানে আমরা মোটামুটি দুইটা জিনিস আমরা ভালোভাবে শিখছি প্রিয় শিক্ষার্থী। একটা হলো মূলদ, আর হলো কি অমূলদ। আর মূলদ সংখ্যার কি প্রমাণ, মূলদ সংখ্যার কি আমাদের প্রমাণ। মূলদ সংখ্যা কি প্রমাণ। আমরা দুইটা সংখ্যা ভালোভাবে দেখছি। তাহলে আমরা দেখো, যাও সমস্যা নেই। তাহলে দুইটা সংখ্যা আমাদের এখান থেকে যদি দেখি, তাহলে মূলদটা আসলে আমরা দেখলাম, যারা আইডেন্টিফাই যদি করি, তাহলে মূলত অমূলদ ক্লিয়ার কিনা এই টপিকটা মোটামুটি আমরা। আর মূলত অমূলদ যদি ক্লিয়ার করতে পারো, তাহলে আমাদের এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন আমাদের সলভ হয়ে যাবে। এইখানে যে প্রমাণটা দিছে, এখানে দেখো এই যে প্রমাণ সংখ্যা, মূলত অমূলদের প্রমাণটা আমাদের, যে √2 একটা কি সংখ্যা? √2 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। শেষ করে দিই। তাহলে ইনশাআল্লাহ আমরা ওই ম্যাথের ক্ষেত্রে তোমাদের বাড়ির কাজগুলা কি থাকবে একটু দেখো। আমি যদি বলি এখানে, এটা তো আমি করে দিলাম প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এইখান থেকে যদি করো,
যা যা করতে পারবা আজকে ক্লাস থেকে তোমরা, মানে যা যা করতে পারবা সেটা হচ্ছে তোমরা মূলত কি করতে পারবা। দেখো 9 নাম্বারটা সুন্দর মতন বাড়ির কাজ করতে পারো। যারা ক্লাস করছো প্রিয় শিক্ষার্থী বা ক্লাস করবা তারা হচ্ছে 9 এর ফুল √5 √7 √10 এটা লিখে সুন্দর মতো আমাদের গ্রুপ যে আছে জুনিয়র ভিত্তিক গ্রুপটা আছে ওটাকে আপলোড করতে পারো। আর হচ্ছে 10 নাম্বার ট্রাই করবা ইনশাআল্লাহ। তারপরে আমরা এখানে 13 করে ফেলছি, সাধারণ বর্ণাশ্রয় প্রকাশ করো। আর আমাদের এখানে কি আছে, গুণ আর ভাগ, এই দুটো করে ফেলছি, এটা করতে পারো। আর 20 নাম্বারটা দেখতে পারো যে কোনটা মূলদ কোনটা অমূলদ। যেমন √9 এটা আসলে মূলত কি সংখ্যা, এটা আসলে মূলত কি সংখ্যা, মূলদ সংখ্যা। √11 অমূলদ সংখ্যা। এই যে 20 করতে পারো তোমরা, মানে এইটুকু যে 20 করতে পারবা, 18 করতে পারবা, 17 করতে পারবা, এইগুলা তোমরা করে ইনশাআল্লাহ আপলোড করো। হ্যাঁ, আর আমাদের রেগুলার ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী যারা আগমনী ব্যাচে ভর্তি হয়েছে প্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ তোমাদের প্রিমিয়াম রুটিন দেওয়া হবে। আর যারা এখনো ভর্তি হও নাই প্রিয় শিক্ষার্থী, শীঘ্রই তোমরা কি যাও, ভর্তি হয়ে যাও। শীঘ্রই তোমরা ভর্তি হয়ে যাও। কি কি প্রসেসে ভর্তি হওয়া যায় এটা অলরেডি তোমরা জানো। হ্যাঁ, আর হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই দেখো আমাদের প্রতিদিন ক্লাসগুলো চলবে। আর আমরা ইনশাআল্লাহ ক্লাসের পরেও আমরা লেকচার শিটগুলো প্রোভাইড করে দিব। আর হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কি, সব বইয়ের প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিনাটি ভাবে পড়বো, যাতে তোমার বেসিক ক্লিয়ার থাকে, সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারো, বোর্ডে ভালো রেজাল্ট করতে পারো। উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে জানা, বেসিক সহকারে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, যতটুকু করাইছি ইনশাআল্লাহ তোমরা বাড়ির কাজ করে সবাই আমাদের গ্রুপে কি করো, আপলোড করে দাও। আর যারা আগমনী ব্যাচে ভর্তি হও নাই প্রিয় শিক্ষার্থী, দ্রুত আমাদের আগমনী ব্যাচে কি হয়ে যাও, ভর্তি হয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে দেখা হবে। আসসালামু আলাইকুম।